পুলিশ ডায়েরির আর একটা নাম হচ্ছে কেস ডায়েরি। প্রশ্ন পাঠিয়েছি, প্রশ্নগুলো একটু দেখেন। প্রথম প্রশ্ন হচ্ছে পুলিশ ডায়েরি কি? এই প্রশ্নটা যদি আসে তাহলে প্রথমে আপনাকে এই কথাটা বলতে হবে যে ফৌজদারি কার্যবিধি 1898 এবং না দিয়ে বা বলতে পারেন পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পিআরবি, যেটা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943, এর কোথাও পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। লিখিত পরীক্ষার সাজেশন কিন্তু অনেক বড়, কিন্তু সুবিধাটা হচ্ছে ধারণা নিয়ে পরীক্ষা দিতে হবে আপনাকে। এই যে আমরা পুলিশ ডায়েরি সম্পর্কে আলোচনা, আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে ফৌজদারি কার্যবিধি 1898, ইংরেজি হচ্ছে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। ইংরেজি আইনের নাম লেখাটাই উত্তম। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 বা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, কমা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল কত সালের বলেন তুষার সাহেব? এই দুটো আইনের নাম সাল কত? 1843। তাহলে প্রথমেই এই ধারণাটা রাখতে হবে যে এই দুটো আইনের কোনো আইনেই, সিআরপিসি বা পিআরবি, এই দুটো আইনের কোনো আইনেই পুলিশ ডায়েরি বা কেস ডায়েরির প্রতিশব্দ বা সমার্থক শব্দ এগুলি লিখলে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায়। পুলিশ ডায়েরির আর একটা নাম যে কেস ডায়েরি, এটা যে আপনি জানেন, এতে যারা খাতা দেখবে ওনারা সন্তুষ্ট হয়। সাধারণ অর্থে যেহেতু আইন কভার করতেছে না ফৌজদারি কার্যবিধি আর পিআরবি,
এই দুটো আইনের কোনো আইনেই যেহেতু পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা নাই, সেহেতু সাধারণ অর্থে বলতে হবে। তাহলে সাধারণ অর্থে লেখেন, একটা জরুরি রিং চলে আসছে। সাধারণ অর্থে পুলিশ ডায়েরি বলতে এমন এক প্রকার ডায়েরিকে বোঝায়, নিজের নতুন করে লিখতে হবে আর কি। সাধারণ অর্থে পুলিশ ডায়েরি বলতে এমন এক প্রকার ডায়েরিকে বোঝায়। পৃথিবীতে অনেক ধরনের ডায়েরি আছে, পুলিশ ডায়েরি হচ্ছে ডায়েরি। এই জন্য আমরা লিখলাম অর্থে কমা। পুলিশ ডায়েরি বলতে এমন এক প্রকার ডায়েরিকে বোঝায়, কমা, যে ডায়েরিতে পুলিশের তদন্তের অগ্রগতি, যে ডায়েরিতে পুলিশের তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করে রাখা হয়।
তাহলে আশা করি পুলিশের ডায়েরি সম্পর্কে যে পুলিশের ডায়েরি বলতে এমন এক প্রকার ডায়েরিকে বোঝায় যে ডায়েরিতে পুলিশের তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ রাখা হয়। এখন আমার একজন বলেন তো, এই ডায়েরিতে, পুলিশ ডায়েরিতে তদন্তের এটা কে লিপিবদ্ধ করে? উত্তর হলো তদন্তকারী কর্মকর্তা, সংক্ষেপ হলো আইও, ইনভেস্টিগেশন অফিসার। তাহলে এই তদন্তের অগ্রগতি পুলিশের তদন্তের অগ্রগতি, তদন্ত কিন্তু অনেকেই করে, যেহেতু আমাদের আলোচনার বিষয় হলো পুলিশ ডায়েরি, এই জন্য এখানে পুলিশের তদন্তের অগ্রগতি কথাটা বলতে হবে। তদন্ত কিন্তু অনেকেই করে, এই জন্য বলতে হবে পুলিশের তদন্ত যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেই ডায়েরিটাই হচ্ছে পুলিশ ডায়েরি। আর পুলিশ তদন্তের অগ্রগতি বদ্ধ করেন হচ্ছে তদন্তকারী ইনভেস্টিগেশন অফিসার। এখন আমার হলো এই কতদিন লেখেন, কখন থেকে লেখা শুরু করে আর কখন এটা শেষ করে বলেন? তদন্ত শুরু করার দিন থেকে পুলিশ প্রতিবেদন বা রিপোর্ট দেওয়ার প্রতিদিন কিন্তু আইও দায়িত্ব লেখে। কে লেখে? তদন্তকারী কর্মকর্তা। কখন লেখা শুরু করে? তদন্ত শুরু করার দিন থেকে প্রতিদিন তদন্তের অগ্রগতি তিনি লিখতে থাকেন। এখন এই কথাগুলি কিন্তু সংজ্ঞার মধ্যে ইচ্ছা করলে আনা যায়, তাহলে সংজ্ঞাটা আর একটু বড় হবে, অথবা একটা প্যারা করতে পারেন যে তদন্তকারী কর্মকর্তা লেখেন, তদন্তকারী কর্মকর্তা, একটা প্যারা করে লেখেন তদন্তকারী কর্মকর্তা, ব্র্যাকেটের মধ্যে লেখেন ইনভেস্টিগেশন অফিসার, ইনভেস্টিগেশন অফিসার। ব্র্যাকেটের মধ্যে থাকবে ইনভেস্টিগেশন অফিসার, সংক্ষেপে আইওটা হলো আদালতের প্রচলিত ভাষায় বেশি প্রচলিত, এই জন্য সংক্ষেপে আইও। এটা লেখলে খুব পরীক্ষা বুঝতে পারবে যে প্র্যাকটিক্যাল কিছু কাজকর্ম আপনারা শুরু করেছেন। এইবার ব্র্যাকেট ক্লোজ করে দেন। তাহলে আমরা এই সেকেন্ড প্যারায় যেটা বলতে চাচ্ছি যে তদন্তকারী কর্মকর্তা মানে ইনভেস্টিগেশন অফিসার বা সংক্ষেপে আইও তদন্ত শুরু করার দিন হতে তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তদন্তকারী কর্মকর্তা ব্র্যাকেট হচ্ছে ইনভেস্টিগেশন অফিসার সংক্ষেপে আইও, ব্র্যাকেট ক্লোজ করে একটা হাইপেন দিয়ে একটা কে দিয়ে দেন, কে
তদন্ত শুরু করার দিন হতে প্রতিদিন, তদন্ত শুরু করার দিন হতে প্রতিদিন পুলিশ ডায়েরিতে তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করতে হয়। তদন্তের অগ্রগতি প্রতিদিন পুলিশ ডায়েরিতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করতে হয়। পুলিশের ডায়েরিতে লিপিবদ্ধ করতে হয়। ডায়েরিতে অগ্রগতির লিপিবদ্ধ করতে হয়। হয়। এবার একটা মামলা নজির দেই। নিশ্চিত করেন বাংলাদেশ ও অন্যান্য বাংলাদেশ অ্যান্ড আদার্স বাংলাদেশ ও অন্যান্য বনাম ব্লাস্ট একটা মানবাধিকার সংস্থা, সেগুনবাগিচা অফিস, বনাম ব্লাস্ট মামলায় আদালত বলেন যে বাংলাদেশ বনাম বাংলাদেশ ও অন্যান্য বনাম ব্লাস্ট মামলা আদালত বলেন যে তদন্তের অগ্রগতির সাথে সাথে কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। তদন্তের অগ্রগতির সাথে সাথে কেস ডায়েরি লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। তাহলে আমরা মামলার যে রেফারেন্সটা দিলাম, এই রেফারেন্স অনুযায়ী আমরা দেখলাম যে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতিটা লিপিবদ্ধ করা পুলিশের জন্য বাধ্যতামূলক। ফৌজদারি মামলায় আর একটা প্যারা করেন, ফৌজদারি মামলায় পুলিশ ডায়েরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। ফৌজদারি মামলায় কিন্তু এই সিডি কেস ডায়েরির সংক্ষিপ্ত হলো সিডি। পুলিশ ডায়েরি, ফৌজদারি মামলায় পুলিশ ডায়েরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। এই পর্যন্ত লেখলেই পুলিশ ডায়েরির একটা সংজ্ঞা বা ধারণা পাওয়া যাবে। এই সংজ্ঞাটা থেকে আমরা কি শিখলাম, এই ধারণাগুলো কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করে লিখিত পাস হবে না। কনসেপ্ট থাকবে, ল কনসেপ্ট, আইনের ধারণা, এই ল কনসেপ্ট যদি থাকে তাইলেই পাস হয়ে যাবে আর কি। নিজের হাতে লিখবেন, ফ্রি হ্যান্ডে লিখবেন যে কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি। পুলিশ ডায়েরির আর একটা নাম হচ্ছে কেস ডায়েরি, সংক্ষেপ হলো সিডি। এটার
সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা আমরা ফৌজদারি কার্যবিধি 1898 বা পিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এই আইনেও আমরা দেখতে পাই না। এই ধারণাটা আপনি থাকবে। আর এটা মনে রাখবেন একটা ক্রস চিহ্ন মনে করে আর কি। যখনই একটা প্রশ্নের উত্তরে ক্রস আসবে তখনই মনে করবেন এই বিষয়ে কোনো ধারা নাই। সংক্ষেপ হলো ক্রস কথার ফুল মিনিংস ফৌজদারি কার্যবিধি 1898 পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা নাই, সুনির্দিষ্ট সংজ্ঞা নাই। সাথে সাথে এটাও বলতে হবে পুলিশ যেহেতু পুলিশ ডায়েরি, এই জন্য পুলিশ ডায়েরি কিছু আলোচনা বিধান এই পিআরবিতেও আছে। আর আমাদের দেশের বাংলাদেশের যে পুলিশ তারা পরিচালিত ফৌজদারি কার্যবিধি আর পিআরবি আইন দ্বারা। এই জন্য পুলিশ ডায়েরির সাথে পিআরবি আইনের একটা রিলেশন আছে। এই জন্য এখানে এটাও বলতে হবে যে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল বা পিআরবি এই আইনের মধ্যেও পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। এটা একটা ধারণা, যে ভাষাতেই লেখেন না কেন সংজ্ঞা নাই, এটা আপনি বলতে হবে, নিজের ভাষায় বলবেন। আর সাধারণ অর্থে একটা সংজ্ঞা দিবেন। সাধারণ অর্থে সংজ্ঞার ধারণা তো আপনি পেলেন। তদন্ত পুলিশ ডায়েরিটা লিপিবদ্ধ কে করে বলেন তো? কে করে? তদন্তকারী কর্মকর্তা করে। পুলিশ ডায়েরিতে কি লিপিবদ্ধ করে বলেন তো? পুলিশ ডায়েরিতে কি লিপিবদ্ধ করে? এটা বলতে হবে পুলিশের তদন্তের অগ্রগতি। 3টা শব্দ, পুলিশের তদন্তের অগ্রগতি। শুধু যদি তদন্তের অগ্রগতি বলেন তাহলে ভুল হবে। তাহলে এভাবে তো সংজ্ঞা হয় যে তদন্তকারী কর্মকর্তা যে ডায়েরিতে তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করে সেই ডায়েরিটাকে সাধারণত আমরা বলতে পারি পুলিশ ডায়েরি। আর অতিরিক্ত ধারণা দিয়ে দিলেন যে এই পুলিশ ডায়েরিতে পুলিশ যে তদন্ত করতেছে তার যে অগ্রগতি সেটা কিন্তু লিপিবদ্ধ করা পুলিশের জন্য বাধ্যতামূলক। কেন? কারণ আদালত ফৌজদারি মামলায় যে কোনো সময় এই সিডি একটা সাক্ষী হিসাবে, সাক্ষ্য হিসাবে যে কোনো সময় পুলিশের কাছে বা আয়োর কাছে বলতে পারে যে এই মামলার আয়োকে দেখা গেল বেলায়েত হোসেন হলো আয়ো। এই বেলায়েত হোসেনকে আদালত আদেশ দিয়ে বলবে যে আপনি এত তারিখে সিডি সহ হাজির হন। তখন কিন্তু বেলায়েত হোসেনকে এই সিডি পুলিশ ডায়েরি নিয়ে কোর্টে হাজির হইতে হবে, তাকে জিজ্ঞাসাবাদও করা হইতে পারে। এই কারণে যখন একটা মামলা হয়, মামলা হওয়ার সাথে সাথে কিন্তু থানার যে ওসি তার থানায় একজন আয়ো, একজন পুলিশকে আয়ো হিসাবে নিয়োগ দিয়ে দেয়। এই আয়ো নিয়োগ হওয়ার সাথে সাথেই সে কি করে? একটা পুলিশ ডায়েরি মেনটেন করে। এই ডায়েরিতে সে প্রতিদিন কথার অর্থ হইল একদম আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ, তারপরে 11 তারিখ, এরকম প্রতিদিন বোঝায় নাই। এইখানে প্রতিদিন কথার অর্থ হইল যে যখনই এই মামলা সম্পর্কে অগ্রগতি থাকবে, যে আজকে ঘটনাস্থলে গেল, গিয়ে সে যা দেখলো এইটা ডায়েরিতে লিখবে। আবার খবর পাইল যে এই মামলার সাক্ষী হলো রহমত আলী, এই রহমত আলীর বাসায় গিয়া কি পাইল সেটা লিখবে। এইভাবে মামলার যত অগ্রগতি হইতে থাকবে, তদন্তের অগ্রগতি, এটা কিন্তু মামলার অগ্রগতি না, তদন্তের অগ্রগতি, পুলিশের তদন্তের অগ্রগতি। এই প্রত্যেকটা পুলিশ তদন্তের অগ্রগতিটা এই ডায়েরিতে তারিখ দিয়ে ডেট দিয়ে লিখবে আর কি, পুলিশ ডায়েরি। তাহলে পুলিশ ডায়েরি সম্পর্কে এতটুকু বললেই যথেষ্ট নাম্বার পাওয়া যাবে। এবার আসেন পরে আর একটা প্রশ্ন পাঠিয়েছি যে একজন তদন্তকারী কর্মকর্তা মানে আয়ো কি কি বিষয় পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করবে?
বিষয় পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করবে? পুলিশ ডায়েরি সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বিধান আছে। সংজ্ঞার মধ্যে ইচ্ছা করলে এটাও লিখতে পারতেন একদম শেষের দিকে, যে এই আইনে পুলিশ ডায়েরির তো সংজ্ঞা নাই, কিন্তু বিধান আছে। পুলিশ ডায়েরির বিধানটা কত ধারায়? 172 ধারায়। এখন এই 172 ধারায় কিন্তু পুলিশ ডায়েরির সংজ্ঞা নাই, কিন্তু 172 ধারাটা যদি আমরা পাঠ করি তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা পাবো, যে পুলিশ ডায়েরিতে তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয় লিপিবদ্ধ করবে। এই কথাবার্তাগুলি কিন্তু কি কি বিষয় লিপিবদ্ধ করবে এইটা কিন্তু 172 ধারায় আছে। এই জন্য যদি এই প্রশ্নটা আছে, প্রশ্ন কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি, দেখেন প্রশ্নটা আজকের ক্লাসের শুরুতে আমি পাঠিয়েছি। 2 নম্বর প্রশ্নটা, একজন তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয় তাহলে যেহেতু এই উত্তরটা 172 ধারায় সুনির্দিষ্টভাবে আছে, এই জন্য আমরা প্রথমে স্বীকার করব যে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সালটা দিয়ে দিবেন, এর 172 ধারায় তারপরে প্রশ্নটা জোড়া দিয়ে দিবেন। যে একজন তদন্তকারী কর্মকর্তা যে যে বিষয় বা কি কি বিষয় পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করেন তার উল্লেখ রয়েছে। প্রশ্নের উত্তরগুলি যদি সহজ না করেন তাহলে মুখস্থ করতে কিন্তু সারাদিন লেগে যাবে। তাহলে আমরা দেখেন খ এখন খতে আছি, প্রশ্ন এই মাত্র আবার পাঠাইলাম ক খ গ দিয়ে। একজন তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয় পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করবে, পুরা প্রশ্নটা লেখার আগে আইনটা দিয়ে দিবেন। ফৌজদারি কার্যবিধি 1898 এর 172 ধারায় লিখে তারপর এটা যোগ করবেন। একজন তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয় পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করেন তার উল্লেখ রয়েছে, যথা। তাহলে কি কি বিষয় উনি উল্লেখ করবে সেটা 172 ধারা আছে, তবে বিচ্ছিন্নভাবে এবং একটু কঠিনভাবে, বইয়ের ভাষা একটু কঠিনই হয়, মানে বইয়ের ভাষাটাকে আমি একটু সহজ করে পাঠানোর চেষ্টা করতেছি। তাহলে 172 ধারার বিধান অনুযায়ী পুলিশ ডায়েরিতে পুলিশ কর্মকর্তা বা আইও তদন্তকারী কর্মকর্তা যে যে বিষয় লিপিবদ্ধ করবে সেটা 172 ধারায় বিধান রয়েছে, এটা লেখা বলবেন যথা। যথা দিয়ে একটা কপি পাঠালাম, দেখেন এখানে দয়া করে নিজেরা নাম্বারিং করে নিয়েন। 1 নাম্বার, অপরাধ সংগঠনের সংবাদ কখন পেয়েছেন? 1 নাম্বার কি? অপরাধ সংগঠনের সংবাদ
কখন পেয়েছেন সেইটা প্রথমে লিখবে, যে নিউ মার্কেটে দুই ছাত্রদের দুই গ্রুপের মধ্যে যে হত্যাকাণ্ড, সেই অপরাধটা সংগঠনের সংবাদ উনি কখন পেয়েছেন সেই সময়টা উনি লিখবে। এটা থাকতেই হবে, কারণ আদালত কিন্তু আয়োকে প্রথমেই প্রশ্ন করবে যে আপনি এই সংবাদটা কখন পেয়েছেন। এখন একজন আয়ো তো অনেক মামলা, অনেক তদন্ত করে, অনেক কাজ আছে পুলিশের। এখন এটা যদি ডায়েরিতে লেখে না রাখে তাহলে তো সে বলতে পারবে না, তখন পুলিশের চাকরি চলে যেতে পারে, পুলিশ বিব্রত হইতে পারে, সে সম্মানিত হইতে পারে, জবাবদিহিতার সম্মুখীন হইতে পারে। এই জন্য পুলিশ ডায়েরিতে তদন্তকারী কর্মকর্তা প্রথমেই যেটা লিখবে সেটা হচ্ছে অপরাধ সংগঠনের সংবাদ কখন পেয়েছেন। আমি যে পয়েন্টটা পাঠিয়েছি সম্ভবত 7টা পয়েন্ট পাঠিয়েছি, এগুলো একটু 1 2 3 করে করে 7 নাম্বার পর্যন্ত দিবেন। কখন তদন্ত, 2 নম্বর হবে কখন তদন্ত শুরু বা শেষ করেছে, তদন্ত কখন শুরু করেছে আর কখন শেষ করেছে, এইটাও কিন্তু ডায়েরিতে লিখবে। জানিত তারিখে তদন্ত শুরু করেছি, সংখ্যা 1 তারিখ, কিন্তু ব্যস্ততার কারণে তদন্ত শুরু করছি 3 তারিখ। এই কবে তদন্ত শুরু করছেন এটা কিন্তু আয়োকে জিজ্ঞাসাবাদ করবে, আদালত জিজ্ঞাসা করবে করছেন কবে। কাজে আদালত যে যে প্রশ্ন আয়োকে করতে পারে এই প্রশ্নগুলি মূলত কেস ডায়েরিতে উল্লেখ করতে হয়। 3 নাম্বার দেখেন, কোন কোন স্থান পরিদর্শন করা হয়েছে। এই তদন্তে তিনি কোন কোন স্থান পরিদর্শন করেছে সেই স্থানগুলি সে উল্লেখ করবে। 4 নাম্বার হচ্ছে কোন কোন স্থানে তল্লাশি করা হয়েছে সেটা উল্লেখ করবে। তল্লাশির মাধ্যমে কোনো আলামত উদ্ধার হলে তা লিপিবদ্ধ করতে হবে। কাউকে গ্রেপ্তার হয়েছে কি করা হয়েছে কিনা সেটা উল্লেখ করবে, যে এত তারিখে এত নম্বর আসামিকে গ্রেপ্তার করেছি। তদন্তের কতটুকু অগ্রগতি হয়েছে এই উল্লেখ করবে। তাহলে আপাতত এই 7টা পয়েন্ট লেখা একটু লেখলেও তো পাশ করে আসা যাবে। চিন্তা করি আমরা আজে বাজে বইয়ে যে বাড়তি কথাবার্তা লিখছে এগুলি কোনো প্রয়োজনীয়তা নাই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। কাজে পুলিশ ডায়েরির সংজ্ঞা আর পুলিশ ডায়েরিতে কি কি উল্লেখ করতে হবে সেটা। আর এখানে আরেকটা বিষয় আপনাদের বলে দিই, সেটা হচ্ছে একটা প্রশ্ন দিয়ে কিন্তু সময় পেলে আর একটা প্রশ্নকে বড় করা যায়। যেমন আপনার প্রশ্ন আসছে পুলিশ ডায়েরি কি, কিন্তু পুলিশ ডায়েরিতে কি কি অন্তর্ভুক্ত করবে এই প্রশ্নটা আসে। তাহলে সংজ্ঞাটাকে যদি আপনি মনে করেন যে আমি একটু বড় করব, সময় আছে, তাইলে যেহেতু পুলিশ ডায়েরিতে তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয় উল্লেখ করবে, অন্তর্ভুক্ত করবে, এই প্রশ্নটা আসে নাই, তাহলে এই 7টা পয়েন্ট দিলে একটু বড় হবে কিনা বলেন। এই জন্য যারা একটা প্রশ্নকে বড় করার চেষ্টা করবেন এরাই লিখিততে খারাপ করবেন। নিয়ম হলো পুলিশ ডায়েরি সম্পর্কে আমি 3 4 5টা প্রশ্ন করব, এর মধ্যে আমার 2টা লেজ আসবে আর 3টা আসবে না। যে 3টা আসবে না ওই 3টার কিছু কথাবার্তা দিয়ে যদি আমার প্রয়োজন মনে করি তাহলে বড় করে ফেলবো। তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা পুলিশ ডায়েরি কি সেটা বুঝতে পেরেছি। পুলিশ ডায়েরিতে উল্লেখযোগ্য 7টা বিষয়, আরও ছোটোখাটো অনেক বিষয় আছে, এগুলো লিখলে পরীক্ষার সময় পাওয়া যাবে না। এই জন্য উল্লেখযোগ্য যে 7টা বিষয়, এই 7টা বিষয় 172 ধারার বিধান অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা পুলিশ ডায়েরিতে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করে। এই 7টা পয়েন্ট লিখলেই 5 নাম্বার হয়েও আরও কিছু নাম্বার আপনার বাড়তি থাকবে। এই জন্য এই প্রশ্নটাকে আর বড় করার কোনো প্রয়োজনীয়তা নাই। আবার যদি এই প্রশ্নটা আসে যে
পুলিশ ডায়েরিতে তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয় উল্লেখ করবে, কিন্তু তার আগে পুলিশ ডায়েরির সংজ্ঞা আসে নাই। তাইলে আপনি কি করতে পারেন যে পুলিশ ডায়েরিতে তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয় করবে বা অন্তর্ভুক্ত করবে, আলোচ্য প্রশ্নটির জবাব দেওয়ার পূর্বে পুলিশ ডায়েরি কি এই সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়া যেতে পারে। কথা না বলে যেতে পারে আর কি, দিয়ে পুলিশ ডায়েরির একটা সংজ্ঞা দিবেন। এখানে তখন আর পুলিশ ডায়েরির এত বলবেন যে পুলিশ ডায়েরি বলতে এমন একটা পুলিশের এমন একটা ডায়েরিকে বোঝায় যে ডায়েরিতে তদন্তকারী কর্মকর্তা পুলিশের তদন্তের অগ্রগতি বা তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করে রাখে। সেন্সটা তো চলে আসছে, এখন যে কোনো ভাষায় লিখতে পারবে না। আপনাকে যদি প্রশ্ন করে যে দুটি সংখ্যা যোগ করে 10 বানাও, তাইলে ইচ্ছা করলে আপনি 5 যোগ 5 10 এটাও বলতে পারেন, আবার 7 যোগ 3 সমান সমান 10 এটাও বলতে পারেন, আবার 6 যোগ 4 সমান সমান 10 এটাও বলতে পারেন। কাজে আইনও কিন্তু বিভিন্নভাবে আপনি কথা বলতে পারেন। কাজেই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো অন্যের ভাষা মুখস্থ করা, যে কারণে আমরা ভাষা আন্দোলন করছি। উর্দুই হবে রাষ্ট্রভাষা, এটা তো মানতে পারিনি, এটা কঠিন। তো অনুরূপভাবে আমার ভাষাটা কিন্তু আপনার কাছে কঠিন। আমি যত সহজে বলতেছি আমার ভাষা দিয়ে একটা সংজ্ঞা বা একটা আইনের বিধান, এটা আমার জন্য সহজ, কারণ এটা আমার ভাষা। আমার ভাষাও আপনার দরকার নেই, আপনি আইনের ধারণাটা নিয়ে নিজের ভাষায় লেখেন যে পুলিশ ডায়েরিটা কি, পুলিশ ডায়েরিতে কি কি বিষয় পুলিশ অন্তর্ভুক্ত করে রাখবে। এবার আসেন, পুলিশ ডায়েরি থেকে আমরা আর একটা প্রশ্ন দিয়েছি, গ নম্বর। গ নম্বর প্রশ্নটা একটু পড়েন তোফাজ্জল সাহেব, কণ্ঠটা একটু শুনি আমি। কোন ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোনো মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে কি? তাহলে প্রশ্ন হলো, ফৌজদারি আদালত কি এই পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারে? যদি পারে, কেন? তাহলে এখানে কিন্তু দুটো প্রশ্ন করেছে, যে ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোনো মামলায় এই সিডি বা কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি এটা চেয়ে পাঠাইতে পারে কিনা। এখানে আমরা প্রথমে হ্যাঁ বা নাটা মুখস্থ করে ফেলি, পাঠাতে পারে কিনা। উত্তর হলো পারে। তাহলে পুলিশ ডায়েরি আদালত পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারে না, পারে না? বলেন। এই ধরনের প্রশ্নে আগে হলো ইয়েস অর নো, এইটা আগে মুখস্থ করবেন। কারণ শেষে যদি আপনি বলেন পারে না, এই পারে না বইলে যদি 100 যুক্তি দেন তাইলে উত্তর হবে না। আর পারে বইলে যদি একটা যুক্তি দেন কেন পারে, তাইলে উত্তর হবে। এই জন্য আমরা আগে মেনে নেব, এই প্রশ্নটাকে রিসিভ করে বলবো যে পারে। এই পারেটুক মুখস্থ করবেন, আর বাকিটা তো প্রশ্নের মধ্যেই আছে। প্রশ্নটা তো অনেক বড়, এই পুরা প্রশ্ন লেখা বলবেন পারে। তাহলে উত্তরটা কি হবে, যে কোনো ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোনো মামলায় পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। এই খালি কয় রসিকার কি আর প্রশ্নবোধক চিহ্নটা উঠে যাবে। এখন পারে যে, আইন কিন্তু কখনো নিজের কথা বললে হয় না,
পারে এটার বিধান কি, সেই বিধানটা আপনাকে লিখতে হবে। এই যে আপনি পারে যে বললেন, পারে কথাটা কে বলছে? আপনি যদি বলেন আমি বলেছি, আমরা, আমাদের মতে, বা লিটন স্যারের মতে, লিটন স্যারের রেফারেন্স দিলেও কোনো লাভ নেই। পারে আদালত পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারে। এই কথাটা 172 ধারার। কত ধারার? 172 ধারার। 172 ধারায় দুইটা, 172 ধারায় আপনি টোটাল দুইটা উপধারা আছে। তার ভিতরে 172 ধারার 2 উপধারায় আদালত যে পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারে সেই বিধানটা আছে। আমার কথা আরো বিশ্বাসযোগ্যতা আনার জন্য 172 ধারাটা আমি আপনাদেরকে পাঠাচ্ছি। এই যে চলে আসছে, দেখেন আপনাদের গ্রুপে 172 ধারা। দয়া করে 2 উপধারাটা দেখেন। 2 উপধারার শুরুতেই কিন্তু বলছে যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতে অনুসন্ধান বা বিচারাধীন কোনো মামলায় পুলিশ ডায়েরি চাহিয়া পাঠাতে পারেন। তাইলে আপনার এই যে প্রশ্নটা যদি করে যে কোনো ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোনো মামলায় পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারে কিনা, আপনি বলবেন পারে। আর এই যে পারে, এর বিধানটা আছে ফৌজদারি কার্যবিধি 1898 172 ধারার 2 উপধারায়। আর আগের যে প্রশ্নটা ছিল কি কি বিষয় উল্লেখ করবে, এটা কিন্তু 172 ধারার 1 উপধারায় আছে। আপনি যদি উপধারা স্পেসিফিকলি লিখতে নাও পারেন তাও কোনো সমস্যা নেই। আপনি শুধু বলেন যে 172 ধারার বিধান অনুযায়ী পুলিশ যে ডায়েরিটা, তদন্তের যে ডায়েরিটা, সেটা আদালত চেয়ে পাঠাইতে পারে, এবং যদি আদালত চেয়ে পাঠায় এটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। আর যদি স্মরণে রাখতে পারেন তাহলে পুলিশ ডায়েরিতে তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয় উল্লেখ করবে সেটা 172 ধারার 1 উপধারায় আছে। এটা আবার এমসিকিউ এর সময় কাজে লাগতে পারে, ভাইভাতে কাজে লাগতে পারে। এমসিকিউ এক চান্সে পাস করার আসলে প্রকৃত পন্থা হইল 3টা একসাথে পড়া। এমসিকিউ, রিটেন আর ভাইভা, 3টা একসাথে যদি কেউ করতে পারেন, প্রস্তুতি নিতে পারেন, তাহলে কারণ রিটেনের পড়া, ভাইবার পড়া এমসিকিউ কাজে লাগবে, আবার এমসিকিউ এর পড়া, ভাইবার পড়া লিখিততে কাজে লাগবে, আবার লিখিত আর এমসিকিউ এর পড়া ভাইভাতে কাজে লাগবে। এই জন্য যারা বুদ্ধিমান, সময় সুযোগ আছে, তারা কিন্তু একই সাথে 3টা বিষয় নিয়ে পড়াশোনা করতে থাকে, 3টা স্তরের পড়া। তাহলে আজকের আলোচনা থেকে দেখেন আমরা পুলিশ ডায়েরি সম্পর্কে জানলাম যে 172 ধারায়, 172 ধারাটা কিন্তু আমি পুরাটা পাঠিয়েছি। এখানে কোনো জায়গায় কিন্তু পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা এই কথাটা নাই। দেখেন, এই কারণে আমরা অস্বীকার করে বলেছি যে পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির 172 ধারা বা অন্যত্র কোনো ধারা কোথাও নাই, ইভেন পিআরবি আইনেও নাই।
আরো জোর হয়ে গেল। এখানেও নাই, ওখানেও নাই, কোথাও নাই। কিন্তু 172 ধারায় দুইটা উপধারা, 1 আর 2। 1 উপধারায় আছে পুলিশ ডায়েরির বিষয়বস্তু, কি কি বিষয় উল্লেখ করবে, এটা আছে 172-এর 1 উপধারায়। আর 2 উপধারায় আছে অনেক কথাবার্তা, তার মধ্যে প্রশ্নের কথাটাও আছে। এই মুহূর্তে আমরা যে প্রশ্নটা পড়তেছি, যে কোনো ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোনো মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারে। কাজে এই প্রশ্নটা আসলে আমরা বলবো পারে। আর আদালত যে পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারে, এই ক্ষমতাটা আদালতকে দিয়েছে ফৌজদারি কার্যবিধির 172 ধারার 2 উপধারা। যে ভাষাতেই লেখেন না কেন, এই সম্পর্কে এই উত্তরটাকে আর একটু জোরালো করার জন্য একটা নজির বলি। নজিরটা আগের মামলারই নজির। বাংলাদেশ ও অন্যান্য বনাম ব্লাস্ট সংঘাতে আমরা এই মামলাটা নিয়ে আসছি। এই মামলা দিই, অন্য একটা মামলা দিতে গেলে আবার বাড়তি একটা চাপ পড়বে হয়তো। কাজে আদালত যে পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারে, এটা তো 172 ধারার 2 উপধারায় এটাকে স্টাবলিশ করেছে। এখন এটাকে যদি আমরা হাইলি স্টাবলিশ করতে চাই, এই ধারাটাকে সবসময় মনে করবেন, ধারাকে কিন্তু বাস্তবায়ন বা কার্যকর করে হলো মামলার নজির। ধারাটাকে কার্যকর করে বাস্তবায়িত করে হলো মামলার নজির। এই জন্য একটা নজির দিলে এই উত্তরটা আর একটু স্টাবলিশড হয়ে যাবে। আর যারা খাতা দেখবেন, এরা কিন্তু মামলার নজির পাইলে নাম্বার বেশি দেবে আপনাকে। এখন নাম্বার তো আমার বেশি দরকার আছে, কারণ আমি 7টা প্রশ্নের উত্তর দিব, 7টাই তো আর ভালো হবে এরকম আপাতত আশা করা যায় না। তাহলে এখানে 5টা প্রশ্ন যদি খুব ভালো হয়, আমি নজির টজির দিয়ে লিখি, তাহলে 5টা প্রশ্নে কিন্তু আমি অনেক নাম্বার বেশি পাবো। আর 2টো প্রশ্ন, একটা প্রশ্ন যদি আমার একটু খারাপ হয়েও যায়, তাহলে ওইটা কভার হয়ে আমার অন্তত পক্ষে পাস মার্ক 50 এটা চলে আসবে। এর জন্য মামলার নজিরটা দিতে হবে যে বাংলাদেশ ও অন্যান্য বনাম ব্লাস্ট মামলায় আদালত বলেন যে, বা বলা হয়েছে যে, ফৌজদারি আদালত মামলার যে কোনো পর্যায়ে পুলিশ ডায়েরি চাইতে পারে। ফৌজদারি আদালত এই মামলায় কি বলেছে, কি সিদ্ধান্ত দিয়েছে, কি অভিমত দিয়েছে? যা ফৌজদারি আদালত মামলার যে কোনো পর্যায়ে, ফৌজদারি আদালত নামটা কিন্তু বলতে হবে, দেওয়ানি আদালতের এই ক্ষমতা নাই। পুলিশ ডায়েরি চাওয়ার ক্ষমতা দেওয়ানি আদালতের নাই। 2 উপধারাটা ভালো করে পড়ে দেখবেন, ওইখানে কিন্তু স্পেসিফিকলি ফৌজদারি আদালতের কথা বলা আছে। তাহলে এই মামলার রায়েও একই কথা বলছে সিদ্ধান্তে, যে ফৌজদারি আদালত মামলার যে কোনো পর্যায়ে, এনি স্টেজ অফ ক্রিমিনাল কেস, ফৌজদারি মামলার কয়টা স্তর এটা আপনারা জানেন। তাহলে ফৌজদারি মামলার যে কোনো পর্যায়ে কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি চাইতে পারে। এই কথাটা কার? ফৌজদারি আদালত মামলার যে কোনো পর্যায়ে পুলিশ ডায়েরি চাইতে পারে, এই কথাটা কিন্তু 172 ধারার 2 উপধারার কথা না। 172 ধারার 2 উপধারার কথা হইলো আদালত, ফৌজদারি আদালত চাইতে পারে, কিন্তু যে কোনো পর্যায়ে চাইতে পারে, এইটুকু আবার এই মামলা নজির সৃষ্টি হয়েছে। নজির কখন হয়? যখন আইন ওই জায়গাটা থাকে না। কাজেই ফৌজদারি কার্যবিধির 172 ধারায় কিন্তু যে কোনো পর্যায়ে কথাটা বলা ছিল না। পরে দেখেন, এখানে বলা আছে 2 উপধারা, যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালত অনুসন্ধান বা বিচারাধীন কোনো মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। কিন্তু কোন পর্যায়ে পারে, এইটা নিয়ে যখন জনমনে সমস্যা দেখা দিল, কেউ বললো এই স্টেজে পারে, ওই স্টেজে পারে না, আবার একজন বলতেছে
যে কোনো সময় পারে, আর এক উকিল বলতেছে যে কোনো সময় পারে না, তখন এই মামলাটার সৃষ্টি হলো। এই মামলায় তখন আদালত সিদ্ধান্ত দিয়ে দিল যে কোনো পর্যায়ে। এই যে কোনো পর্যায়ে কথাটা কিন্তু ১৭২ ধারার ২ উপধারায় ছিল না। এই কথাটা যুক্ত হইল আইনের জগতে, ফৌজদারি আদালতে ক্ষমতাটাকে বৃদ্ধি করে দেওয়া হইল এই বাংলাদেশ ও অন্যান্য বনাম ব্লাস্ট মামলায়। এজন্য আপনারা যদি ভালো ক্রিমিনাল লয়ার হইতে চান, সিভিল লয়ার হইতে গেলে সারাদিন করতে হবে, কোর্টে কম গেল হবে। আর ক্রিমিনাল কেস করতে গেলে সারাদিন রাত সন্ধ্যা পর্যন্ত কোর্টে থাকতে হবে, পাশাপাশি প্রচুর মামলার নজির জানতে হবে। এই যে একটা মামলার নজির, একটা জায়গায় আপনার প্রতিপক্ষ বলতেছে যে এই স্টেজে কেস ডায়েরি বা সিডি চাওয়া যায় না, ফৌজদারি মামলার এই স্টেজে চাওয়া যায় না, তখন কিন্তু আপনি এই নজিরটা দিয়ে বলবেন কে বলছে যায় না। এই মামলার বাংলাদেশ অন্যান্য বনাম ব্লাস্ট মামলায় তো আদালত, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে ঘোষণা করেছে যে মামলার যে কোনো পর্যায়ে এই স্টেজে যাবে না কেন। আর নজির আইনের মতোই বাধ্যকর। বাংলাদেশ সংবিধান ১৯৭২ এই আইনের এই সংবিধানে ১২২ অনুচ্ছেদে বলছে নজির মানা আদালতের জন্য বাধ্যতামূলক। নজির মানা আদালতের জন্য বাধ্যতামূলক। আইন মানা যেমন বাধ্যতামূলক, নজির মানাও আদালতের জন্য বাধ্যতামূলক। তবে সেটা নজির দুই প্রকার, একটা হলো কর্তৃত্বমূলক নজির, আর একটা হচ্ছে অনুপ্রেরণামূলক নজির। কর্তৃত্বমূলক নজির মানে যে নজিরটা মানতে আদালত বাধ্য, অ্যাবসলিউট ডিউটি অফ দ্য কোর্ট। এটা হলো দেশীয় নজির আর কি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে নজিরগুলা উদ্ভব ঘটায়, যেগুলা ডিএলআর বিএলডি, বাংলাদেশের ডিএলআর বিএলডি এগুলোর মধ্যে লিপিবদ্ধ আছে, এগুলাকে আমরা বলি কর্তৃত্বমূলক নজির। এইগুলি কিন্তু আদালত মানতে বাধ্য। আর যেগুলি বিদেশি আদালতের নজির, যেমন এআইআর, অল ইন্ডিয়া রিপোর্ট, পিএলডি, পাকিস্তান লিগাল ডিসিশন, আমেরিকার, ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার, ফ্রান্সের, ভারতের, পাকিস্তানের, এই অন্যান্য দেশের নজির, এইটা আদালত ইচ্ছা করলে মানতেও পারে, ইচ্ছা করলে নাও পারে। এটা হলো প্রেরণামূলক, উৎসাহমূলক, স্বেচ্ছামূলক নজির। কিন্তু নামেই তো বুঝতেছেন বাংলাদেশ ও অন্যান্য বনাম ব্লাস্ট, এই মামলাটা তো বাংলাদেশের আদালতের, এবং এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। নজির কখনো নিম্ন আদালত সৃষ্টি করতে পারে না, নজির সৃষ্টি করে সুপ্রিম কোর্ট। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এই পর্যন্ত পেলাম যে ফৌজদারি আদালত বিচারাধীন মামলায় পুলিশ ডায়েরি বা সিডি তলব করতে পারে। তবে সাথে সাথে এই কথাটা ১৭২ ধারায় বলা আছে, দেখেন আমি কিন্তু ধারাটা আপনাদেরকে দিয়েছি। যে পুলিশ ডায়েরি এটা কিন্তু আদালত তলব করতে পারে, কিন্তু কোনো আসামি কিন্তু তলব করতে পারবে না। আসামি কি করতে পারবে না? এই যে দেখেন, এই দুই উপধারাটার মাঝামাঝিতে পড়েন, এখানে দেখেন লেখা আছে আদালত কেবল এই ডায়েরি দেখেছেন বা উহার
প্রসঙ্গ উল্লেখ করেছেন বলেই আসামি তার প্রতিনিধি বা উহা চাইবার বা দেখিবার অধিকারী হবেন না। এই কথাটা সহজ কথা হলো যে আদালত পুলিশ ডায়েরি চাইতে পারলেও কোনো আসামি আদালত পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারলে, পুলিশকে পাঠানোর জন্য পুলিশের কাছে চাইলেও কোনো আসামি কিন্তু এই পুলিশ ডায়েরি তলব করার বা দেখার জন্য আদালতে আবেদন করতে পারবে না। অর্থাৎ আসামি পুলিশ ডায়েরি দেখতে চাইতে পারে না। পুলিশ ডায়েরিটা শুধু কে দেখতে পারবে বলেন? পুলিশ ডায়েরিটা কে দেখতে পারে? শুধু আদালত। কিন্তু আসামি এই পুলিশ ডায়েরিটা চাইতে পারে না, দেখতে চাইতে পারে না। এই কথা কিন্তু আমার না। এখন অনেক বাস্তববাদী উকিল হয়তো বলবে চাইতে পারে। এটা হলো ওরা টাকা পয়সা দিয়ে ওইটা হলো ফটোকপি করে গোপনে ঘুষ দিয়ে এই পুলিশ যে ডায়েরিটা ওইটা পিয়ন, পেস্কার, জিআরও এদের কাছ থেকে এগুলো একটা কপি নেয়। কিন্তু আসলে এটা চাওয়ার বা আসামির কোনো অধিকার নাই। এই কথাটা কিন্তু আইনের কথা। কাজে এরকম কেউ ফটোকপি করে দিচ্ছে, এটা যদি ওই পিয়ন, পেস্কার এগুলি ধরা পড়ে তাহলে আবার তার চাকরিও চলে যেতে পারে। কারণ এটা দেখার ক্ষমতা হলো, আমরা কিন্তু আইনের কথা বলতেছি, আইন আর বাস্তব এই দেশে একটু পার্থক্য আছে। এই মাঝে মাঝে গিয়ে একটু হোঁচট খাবেন। বাস্তব একরকম আর আইন হইলো আর এক রকম এই দেশে। তো সেটা এটা যারা আইনটাকে প্রয়োগ করতেছে তাদের দেশ। এইরকম কিন্তু একটা অথবা দিয়ে মনে হয় সম্ভবত প্রশ্ন ছিল। দেখেন আমি গত কিন্তু একটা অথবা প্রশ্ন পাঠিয়েছি, আমার যতটুকু মনে পড়তেছে এই অথবার মধ্যে এই তাইলে এখন মূল বক্তব্যটা হলো আয়োর কাছে বা পুলিশের কাছে এই যে পুলিশ ডায়েরি আমরা আজকে যে আলোচনা করতেছি পুলিশ ডায়েরি, এটা পুলিশের কাছে কে চাইতে পারে? একমাত্র আদালত। আসামি এটা পারবে না চাইতে, তলব করার জন্য বা দেখার জন্য এটা তলব করতে পারবে না। পরিষ্কার নিষেধাজ্ঞা আছে 172 ধারার 2 উপধারা। তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে 172 ধারায় 2 উপধারায় 2টা কথা আছে। একটা কথা হইল ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারে। আর একটা কথা হইল আসামি পুলিশ ডায়েরি দেখার জন্য তলব বা চেয়ে পাঠাইতে পারবে না। কে পারবে কে পারবে না এইটাই ফৌজদারি কার্যবিধি। এখানে কথাবার্তা দেখেন অনেক জটিল করে লিখছে, ধারাটা পড়েন 2 উপধারা। আমি একটু সহজ করে বলে দিলাম আর কি। আমরা এখানে যদি 2টা কথা মনে রাখি আর 2টা কথাই যদি নিজের ভাষায় লিখি যে ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি, তবে এখানে সতর্ক থাকতে হবে কিন্তু খাতা কিন্তু আমি দেখব না, খাতা দেখবে জাস্টিসরা। আপনি 172 ধারায় যদি এরকম বলেন যে ফৌজদারি আদালত মামলার যে কোনো পর্যায়ে পুলিশ ডায়েরি চেয়ে পাঠাইতে পারে, তাইলে কিন্তু 0 পাবেন। যে কোনো পর্যায়ে, এটা কি 172 ধারা 2 উপধারায় যে কোনো পর্যায়ে কথাটা ছিল? যে কোনো পর্যায়ে এটা কিন্তু 172 ধারা 2 উপধারায় ছিল না। এই জায়গাগুলাই কিন্তু সতর্কতার সাথে পড়তে হবে, না হলে 100 অ্যান্সার করে 20 পাওয়া যাবে না। যে কোনো পর্যায়ে পারে আদালত, ফৌজদারি আদালত, এইটা কিন্তু 172-এর 2 এর বিধান না। এটা হচ্ছে
বাংলাদেশ ও অন্যান্য বনাম ব্লাস্ট মামলার সিদ্ধান্ত, যে কোনো পর্যায়ে পাবে। আর আসামি পারে না, এইটা 172 ধারায় বলা আছে। এখন এই প্রশ্নের উত্তর কিন্তু শেষ হয় নাই। এই প্রশ্নটা ভালো করে দেখেন। আপনারা যখন লিখিত পরীক্ষা দিবেন তখন কিন্তু প্রশ্নের শেষ প্রশ্নটাকেও উত্তর দিয়ে আসতে হবে। এই প্রশ্নের মধ্যে দেখেন কি ছিল, যে কোনো ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোনো মামলায় পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে কি? আমরা কিন্তু এতক্ষণ আলোচনায় এটার উত্তর দিয়েছি, যে 172 ধারার 2 উপধারা এবং বাংলাদেশ ও অন্যান্য বনাম ব্লাস্ট মামলার সিদ্ধান্ত মোতাবেক ফৌজদারি আদালত এই সিডি বা পুলিশ ডায়েরি এটা চেয়ে পাঠাইতে পারে। কিন্তু সাথে কিন্তু আর একটি প্রশ্ন আছে, যদি পারে কেন? এই অনেক বইয়ের মধ্যে কিন্তু কেনর উত্তর নাই। কাজে এই ধরনের প্রশ্ন থাকলে কিন্তু কেনর উত্তরও আপনার দিয়ে আসতে হবে, যে আদালত কেন চেয়ে পাঠাইতে পারে। আর পরেরটা অথবা দেখেন, অথবার মধ্যে পরে কিন্তু বলছে যে আসামি পারে না, যদি না পারে কেন? আসামি কেন পারবে না আর আদালত কেন পারবে? এই সিডি বা পুলিশ ডায়েরিটা আদালত কেন আয়োর কাছে চেয়ে পাঠাইতে পারবে, চাইতে পারবে, আসামি পারবে না? এখন আদালত কেন পারবে আর আসামি কেন পারবে না? এইটার তো আপনার একটা আইনগত উত্তর দিতে হবে। গায়ের জোরে তো আইন চর্চা হবে না, রাজনীতির চর্চা হইতে পারে, কিন্তু আইন অঙ্গনে তো আপনাকে আইন দিয়ে কথা বলতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরও কিন্তু আপনাকে দিয়ে আসতে হবে, যে কেন ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে আর আসামি কেন চাওয়া বা দেখার জন্য তলব করতে পারে না। এইটার উত্তর কোথায় পাবো? একটু 172 ধারা 2 উপধারাটা পড়েন, আবার পুরাটা পড়েন। শিক্ষাটা 172-এর 2 উপধারা আমি পাঠিয়ে দিয়েছি, দেখেন এইখান থেকে পান কিনা উত্তরটা। আছে 172 ধারায় আদালত কেন পারে আসামি কেন আয়োর কাছে পুলিশ ডায়েরি তলব করতে বা চাইতে পারে না দেখার জন্য? আদালত দেখার জন্য চাইতে পারে, আসামি পারে না কেন? এটার উত্তর কি 172 ধারা 2 উপধারা আছে কিনা? কোথায় আছে? আমি তো দেখতে স্যার আদালত পারে ওইটা আছে। কেন পারে সেটা তো আমি কিন্তু আপনাদের ক্লাস যে কয়টা নিতে পারতেছি আমি কিন্তু বেসিকটা দেওয়ার চেষ্টা করতেছি। এই বেসিক ছাড়া লিখলে কিন্তু খামাখা কষ্ট হবে, কার্যকারিতা কম আসবে। তাইলে কেন পারে
আদালত কেন পুলিশ ডায়েরি তলব করতে পারে আর আসামি পারে না? এটার উত্তর কিন্তু 172 ধারার 2 উপধারায় দেওয়া হয় নাই। যখন আইন উত্তর দেবে না, সেটা অপেক্ষা করতে হবে নজিরের জন্য। তাহলে মামলার 2টা মামলার নজিরে কিন্তু এটার উত্তর আছে। আসামি কেন পারে না, আদালত কেন পারে, এটার উত্তর আছে 2টা মামলাতে। যে বিষয়ে কোরআন নীরব, সেই বিষয়ে কিন্তু আমাদের হাদিসের জন্য অপেক্ষা করতে হয়। কোরআন নীরব কোন জায়গায় বলি? কোরআনে বলছে নামাজ পড়ো, সালাত কায়েম করো, কিন্তু হোয়াট ইজ সালাত, সালাত কিভাবে পড়তে হয়, কিভাবে আদায় করতে হয়, এইটা কিন্তু কোরআনে বলা নাই। এইটা আমাদের নবীর হাদিসের অপেক্ষা করতে হয়েছে যে এটা কিভাবে আদায় করব। তাহলে কোরআন আর হাদিসের মাধ্যমে কিন্তু ইসলামের বিধিবিধান পূর্ণাঙ্গ। শুধু কোরআন পড়লে কিছু বুঝবেন না, আবার কোরআন বাদ দিয়ে শুধু হাদিস পড়বেন, তাইলে মর্ম কথা জানবেন না। তাইলে ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে জানতে হলে আপনার বাড়িতে আল কোরআন এবং আল হাদিস গ্রন্থ, উভয় গ্রন্থই থাকতে হবে। সাথে সাথে যদি ইজমা, কিয়াস, ইস্তিসান, ইস্তিদলাল, এরপরে বিভিন্ন ধরনের ফতোয়া, আলমগিরি, এই ধরনের যদি বইপত্র থাকে, তাইলে জ্ঞানটা আরো সমৃদ্ধশালী হবে। ইমাম আবু হানিফার বই থাকলে, চার ইমামের বই থাকলে, অন্তত ইমাম আবু হানিফার বই থাকলে, কারণ অনেক বিষয় কোরআন হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি নাই, তখন কিন্তু সেটা ইমাম আবু হানিফা বুঝিয়ে দিয়েছে। ইমাম আবু হানিফার জ্ঞানের পরিসর আমাদের জানা নাই বলেই আমরা মুসলমান হিসাবে যে হানাফি মাযহাবভুক্ত, এই হানাফি মাযহাবে অন্তর্ভুক্ত কারা, হানাফি মাযহাবের যারা মুসলমান, তাদের ইমাম আবু হানিফা কি বলেছে, কিভাবে চলতে বলেছে, এই বিষয়ে আমরা উদাসীন। ইমাম আবু হানিফার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি 1 মিনিটে ওনার একটা জ্ঞানের কথা বলি, তাইলে উনি কত মহাজ্ঞানী ছিলেন সেটা বুঝতে পারবেন। একবার ইমাম আবু হানিফার কাছে ওনার এক শিষ্য, খুবই ভক্ত এক শিষ্য, ইমাম আবু হানিফার জামানায়, ওনার কাছে এসে বলল যে হুজুর, আমার বউটা তালাক হয়ে যাচ্ছে। এখন ইমাম আবু হানিফা বললেন, তোমার বউ তালাক হয়ে যাচ্ছে কারণ কি? তো আমার ওয়াইফ শপথ করছে যে সে আজকে সকাল থেকে আগামীকাল ভোরের যে আজান হয়, ফজরের আজান, হাইয়া আলাস সালাহ, এই আজান পর্যন্ত সে আমার সাথে কোনো কথা বলবে না। আর আমি যদি কোনোভাবে তাকে কথা বলাইতে না পারি, তাইলে বউয়ের শপথ হলো যে আমাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এখন আজকে সকাল ফজর থেকে কতক্ষণ পরে জোহরের আজান হবে, এই পর্যন্ত আমি তারে নানানভাবে কথা বলানোর চেষ্টা করছি, কিন্তু এই ফাজিল বউ কোনোভাবেই সে কথার জবাব দিচ্ছে না। ইমাম আবু হানিফা বলল, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই, তুমি নিশ্চিন্তে বাসায় যাও, তোমার বউ তালাক হবে না। বাসায় যাওয়ার কতক্ষণ পরে জোহরের আজান হয়ে গেছে, আসরের আজান হয়েছে, কথা বলে না বউ। আবার আসরের ওয়াক্তে আসছে পাগল হইয়া যে হুজুর, আর তো মাত্র 2টা আজান বাদ আছে, এখন পর্যন্ত তো বউ কোনো কথা বলো না। ইমাম আবু হানিফা বলল, যাও, আমি তো বলছি তালাক হবে না। এখন জামাইয়ের অবস্থা আরো শোচনীয় কিনা বলেন। এশার আজান হয়েছে, বউ কথা বলে না। এখন সে কিছুটা বিশ্বাস হারাই ফেলতেছে ইমাম আবু হানিফার উপরে।
আবার আসছে যে হুজুর এখন তো আছে একটা আজান ফজরের, এই আজান পর্যন্ত যদি আমি কথা বলাইতে না পারি তাইলে তো বউ তালাক হয়ে যাবে, আমি এই বউটা হারিয়ে ফেলবো। ইমাম আবু হানিফা এখনো বলতেছে জোর গলায় যে তুমি যাও, আর এক